অনু ছোট বোনটার উদ্ভ্রান্ত ভগ্ন হৃদয়ের কান্না আর কষ্ট দেখে অবশেষে কিছুটা হলেও হৃদয় টলল অনুর। মনের মণিকোঠায় কোথাও যেন চিনচিনিয়ে নাড়া দিয়ে উঠল। যেখানে মানুষ দুইটা একজন আরেকজনকে ছাড়া মরে যাচ্ছে, সেখানে তো সমাজ বিবেচনা করে কী লাভ বুঝে আসে না অনুর। তাছাড়া ধর্মে যে সম্পর্কের পুরোপুরি বৈধতা আছে, সেখানে সামান্য সমাজ আর সমাজের কটূক্তির দোহাই দেওয়াটা নিছকে ছেলে মানুষই নয় কি? জায়ান কৃতিক কবেই বা মেনেছে এই সমাজের নিয়ম কানুন? তার মতো মানুষকে সমাজে সেকলে বদ্ধ করা কেবলই কল্পনা মাত্র। অথচ এসবের মাঝে পড়ে শুধু শুধু পাহাড় সমান কষ্টে পিষ্ট হয়ে যাচ্ছে ওইটুখানি মেয়েটা। এতদিন যেমন তেমন ছিল, দেশে ফেরার পরে এখন আবারও শুরু হয়েছে মামি আর রেজা ভাইয়ের উপদ্রব। সব মিলিয়ে নিজের ছোট্ট বোনের এমন হৃদয় নিংড়ানো কান্নার জোয়ার চোখের সামনে আর দেখতে পারল না অনু। করিডোরের শেষ প্রান্তে দাঁড়িয়ে কিছু ক্ষিপ্র সিদ্ধান্ত সমেত নিজের সকল সংশয় ভুলে ছুটে যেতে লাগলো মায়ের কক্ষের দিকে। চৈত্র মাসের ভ্যাপসা গরম, মাথার উপর অনবরত ঘুরতে থাকা বৈদ্যুতিক পাখাটার জীবন ফুরিয়ে এসেছে বোধহয়। তবু কর্মক্ষেত্রে অটল সে। পুরাতন আমলের পাখা মজবুত তো হবেই। রাতের বেলাতেও এইটুখানি ঠান্ডা হওয়া নেই, তাই রুমের মাঝে এয়ার কুলার মেশিন চালিয়ে ইজি চেয়ারে বসে বেশ মনোযোগ দিয়ে বই পড়ছেন আজমেরি শেখ। সেই প্রথম জীবন থেকে সাহিত্যে তার ভীষণ আগ্রহ। জামশেদ জায়ানের সাথে বিয়ে হওয়ার পরে তিনিই মহলের এক কোণে একটা ছোটোখাটো লাইব্রেরি উপহার দিয়েছিলেন আজমেরি শেখকে। ভালোবাসা প্রকাশের ফলস্বরূপ লাইব্রেরির নাম দিয়েছিলেন মেরির রংমহল। কিছু বছর আগেও ব্যবসায়ী কাজে স্বামীকে সাহায্য করার পরে যেই ফুরসতটুকু মিলত, সেই সময়টা লাইব্রেরিতেই কাটাতেন আজমেরি শেখ। খুব মন দিয়ে নাড়াচাড়া করতেন পছন্দের বইগুলো। একে একে পাতা উল্টে বুক ফুলিয়ে নিতেন নতুন বইয়ের সুঘ্রাণ। মাঝখানে অবশ্য অসুস্থতায় কেটে গিয়েছে বেশ কিছু বছর। এখন আর আগের মতো চোখের তীক্ষ্ণ পাওয়ারটা অবশিষ্ট নেই, তাই চোখের ওপর মোটা ফ্রেমের চশমা লাগিয়ে বহু বছরের অভ্যেসে কিছুটা শান দিতে বসেছেন তিনি আজ। আজমেরি শেখ যখন বইয়ের পাতায় বুঁদ হয়ে আছেন, তখনই হুড়মুড়িয়ে কক্ষে প্রবেশ করে অনু। অনুর এমন আকস্মাৎ আগমনে ভ্রুকুটি করে আজমেরি শেখ বলেন, এটা কি ধরনের আচরণ অনু? কারো রুমে ঢুকতে হলে আগে নক করতে হয়, এখনও শেখাতে পারিনি কেন? মায়ের কথায় কোনোরূপ তোয়াক্কা না করে অনু হাতের মাঝে হাত দিয়ে কচলাতে কচলাতে বলল, মামি কেন ওর রুমের দরজায় তালা লাগিয়েছে মা? তুমি কিছু বলনি? আজমেরি শেখ কিছুটা আশ্চর্য হয়ে বললেন, তালা লাগিয়েছে মানে? মায়ের কথার পাছে অনু কিছু বলবে তার আগেই রুমের মাঝে আগমন ঘটে অনুর মামি জাহানারার। অনুরা আমেরিকা থেকে ফেরার পরেই পুরো পরিবার শুদ্ধ এসে কৃতিককুঞ্জে হাজির হয়েছে তারা। উদ্দেশ্য আজমেরি শেখের দেখভাল করা। অনুর মামা ভূমি অফিসের ছোটোখাটো কর্মকর্তা। তিনি মেইলি ঝুটঝামেলায় খুব কমই থাকেন। তবে কৃতিককুঞ্জের মতো আলিশান বাড়িতে 1 মাস কেন 1 বছর বেড়াতেও তার কোনো অসুবিধা নেই। তার উপর এখন তার বোনও সুস্থ সবল হয়ে ফিরেছে। আগে তো ঢিঙ্গি মেয়ে দুটোর সাথে জাহানারার সারা দিন কথা কাটাকাটি লেগেই থাকতো। এখন আর সেই সুযোগ নেই, কারণ মামির সাথে বেয়াদবি করলে কীভাবে মেয়েদের সুশিক্ষা দিতে হয় সেটা তার বোন ভালো করেই জানে। ওই জন্যই তো বউয়ের এক কথাতেই এখানে বেড়াতে চলে আসা। জাহানারার অবশ্য অন্য উদ্দেশ্য রয়েছে, সেটা ফলিয়ে তবেই এই বাড়ি থেকে বেরিয়ে হবে সে, তার আগে নয়। অনুর কথায় আশ্চর্য হয়ে আজমেরি শেখ কিছু জিজ্ঞেস করতে যাবেন, তার আগেই জাহানারা এগিয়ে এসে বলেন, কি করবো বলো আজমেরি, তোমার ছোট মেয়েটা অসহ্য রকম চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলে ফেলেছিল। তার উপর অন্তর্মহলের সব দামি দামি জিনিসগুলো ভেঙে টুকরো টুকরো করে ছেড়েছে। বিশ্বাস না হলে নিচে গিয়ে দেখো একবার। মামির কথায় তেতে ওঠে অনু, বলল, ভাঙলে ওর স্বামীর টাকায় কেনা জিনিস ভেঙেছে, তাতে তোমার কি মামি? অনুর মুখে কৃতিকের গুণগান শুনেই গর্জে উঠলেন আজমেরি শেখ। মেয়েকে ধমক দিয়ে বললেন, চুপ করো, কে কার স্বামী? কোথাকার কোন থাইল্যান্ডে বসে বিয়ে পড়িয়েছে, রেজিস্ট্রি করেছে, ওসব আমি মানি না। কেন মানো না মা? অস্বীকার করতে পারবে ওরু যে কৃতিক ভাইয়ের বিবাহিত স্ত্রী? তাছাড়া ওরও 4 দিন যাবৎ কৃতিক ভাইয়ের সাথে ছিল, একসাথে একই ছাদে নিচে। আর সবচেয়ে বড় কথা, ওরা একজন আরেকজনকে ভালোবাসে। তাহলে মেনে নিতে সমস্যা কোথায়? অনুর কথার পাছে আজমেরি শেখ কিছু বলার আগেই জাহানারা মুখ দিয়ে বিরক্তিকর ছ্যাঁছ্যাঁ উচ্চারণ করে বলে ওঠে, কতটা লজ্জা শরমের
মাথা খেলে মানুষ এই কাজ করতে পারে বাবু? শেষ পর্যন্ত কিনা মায়ের সৎ ছেলের গলায় ঝুলে পড়ল। আমার তো মনে হয় ওই ছেলেই ফুর্তি করার জন্যই এত নাটক করেছে। ফুর্তি করা শেষ, এখন আর এদিকে ফিরেও তাকাবে না। আমি কথায় শক্ত হয়ে এলো অনুর চোয়াল। এরা ভাবেটা কি নিজেকে যা খুশি তাই বলে যাচ্ছে। ওইদিকে আজমেরি শেখেরও কানে লেগেছে কথাগুলো। নিজের সন্তানকে নিয়ে কেউ এসব বললে কানে লাগারই কথা। আজ নিজের ভাইয়ের বউ বলছে, দুদিন পর মহল্লার লোকেরাও বলবে। তারপর ধীরে ধীরে পার্টি অফিসের সবাই পিছে খিল্লি উড়াবে। তার মেয়েকে নিয়ে বাজে কুরুচিকর মন্তব্য করবে। খুব গভীর আর অন্তরঙ্গ ব্যাপারগুলো নিয়ে হাসাহাসি করবে। এখনই সেসব কথা ভাবতে গেলে মেজাজে সপ্তম আসমানে চলে যায় আজমেরি শেখের। তিনি খ্যাপাটে অনুকে তৎক্ষণাৎ ধমকের সুরে থামিয়ে দিয়ে বললেন, ওরও যদি একটা রাস্তার ছেলেকেও ভালোবাসতো তবুও তার অন্যান্য যোগ্যতা বিচার করে মেনে নিতাম আমি, কিন্তু জায়ান কীর্তিককে মানা যায় না। তাই এসব বিষয় নিয়ে আর একটা কথাও বাড়াবে না অনু, চুপচাপ থাকবে। সবার সব কিছু জানাজানি হয়ে যাওয়ার আগেই ওর জন্য উপযুক্ত একটা ব্যবস্থা করব আমি। অনু বিচলিত হয়ে তেতেও গলায় বলল, জায়ান কৃতিকের দোষটা কোথায় মা? তখন থেকে অনু ক্রমাগত মুখে মুখে তর্ক করছে, তাও এরকম একটা জটিল বিষয় নিয়ে। ব্যাপারটা মোটেই ভালো লাগছে না আজমেরি শেখের। তাই তিনি এবার মেয়েকে চোখ রাঙিয়ে বললেন, আমি বলেছি মেনে নেওয়া যায় না, তার মানে যায় না। আর কোনো প্রশ্ন করবে না, এক্ষুনি নিজের রুমে যাও। অনু থমথমে গলায় বলল, যা ইচ্ছে করো মা, তবে নিজের জিত আর অহমিকাকে এতটা বড় করে দেখতে চেয়েও না যার ফলস্বরূপ তোমার মেয়ের না আবার বড় কোনো ক্ষতি হয়ে যায়। কথাটুকু বলে মামির কোমরের গোছা থেকে টান মেরে অরুর রুমের চাবিটা নিয়ে হনহনিয়ে বেরিয়ে যায় অনু চলে যেতেই শুরু হয়ে যায় জাহানার আর ব্রেন ওয়াশ। তিনি এগিয়ে গিয়ে আজমেরি শেখের উদ্দেশ্যে বললেন, এই কবে থেকে বলছি তোমার আজমেরি অনু বড় হয়েছে। আমার রেজাও মাশাআল্লাহ নামদাম কামিয়েছে অনেক। পুরো ঢাকা দক্ষিণের ছাত্রলীগের সহসভাপতি হয়েছে এই বছর। রেজার কথায় বড় বড় মাথাওয়ালা লোকেরাও এখন উঠে বসে। তাছাড়া আমার ছেলের ক্ষমতা তো তোমরা নিজের চোখেই দেখলে। তোমাদের সকল বন্দোবস্ত সেরে হুট করে কেমন আমেরিকা থেকে নিয়ে এলো। ক্ষমতা না থাকলে কি এসব হয়? তাই এখনো সময় আছে। ওর মতো উচ্ছন্নে গিয়ে ভুলভাল কাহিনী ঘটানোর আগেই অনু আর রেজার গাঁটছড়াটা বেঁধে দাও। তাহলে ঘরের মেয়ে ঘরেই থাকলো, মাঝখান থেকে তোমার একটা ছেলেও জুটলো। একসাথে অনেকগুলো কথা শেষ করে রুম ছেড়ে বেরিয়ে যেতে যেতে জাহানারা পুনরায় বললেন, আমি যা বলি তোমার ভালোর জন্য বলি বোন। অন্যের কথায় প্রভাবিত হওয়ার মতো মানুষ আজমেরি শেখ নয়। কিন্তু ওরও এবার ইউএসএতে গিয়ে যা যা ঘটালো তাতে অনুর প্রতি সন্দেহ আর শঙ্কা দুটোই তার মনেও দানা বেঁধেছে কিছুটা। এক মেয়ের জন্য মান সম্মান খোয়া যাচ্ছে। এই সময় অন্য মেয়েকে সম্মানের সাথে উপযুক্ত গুণাগুণ সম্পন্ন পাত্রস্থ করা অনেকটা চ্যালেঞ্জের মতোই। তাই আপাতত আজমেরি শেখের মাথায় জাহানারার কথাগুলোই ঘুরপাক খাচ্ছে। ঠিকই তো, এইভাবে শর্ট নোটিসে কত সহজে দায়িত্ব নিয়ে সব কিছু গুছিয়ে ফেলেছে রেজা। তাছাড়া আরেকটা কথাও তো ঠিক, এখন আর সেই এলাকার নেতাদের লেজ ধরে ঘুরে বেড়ানো পার্টি নেতা নেই রেজা। নিজের যোগ্যতায় বেশ ভালোই নামদাম কামিয়েছে সে। দেখতে শুনতেও খারাপ না, এক কথায় পাত্র হিসেবেও ভালো। শুধু ভালো নয়, বরং বেশ ভালো। মামি কাছ থেকে চাবিটা ছিনিয়ে নিয়ে অনু যখন দ্রুত পা ফেলে ওর রুমের দিকে এগিয়ে যাচ্ছিল, তখনই হুট করে সামনে চলে আসে রেজা আর ওর ছোট বোন রূপা। না, রেজা অনুর পথ আটকে দাঁড়ায়নি, বরং দুইজন দুই দিক থেকে আসছিল বলেই পথিমধ্যে দেখা। আমেরিকা থেকে আসার পর এটাই বোধহয় প্রথম সাক্ষাৎ হতে, যার ফলস্বরূপ অনুকে দেখা মাত্রই পা দুটো থমকে যায় রেজার পেছনে ওর ছোট বোন রূপাও ছিল। মাত্রই সন্ধ্যায় টিউশন থেকে ফিরেছে সে, এখন রুমেই যেত। কিন্তু পথিমধ্যে ভাইকে এভাবে আচমকা দাঁড়িয়ে পড়তে দেখে তার দৃষ্টি অনুসরণ করে সামনের আগন্তুককে দেখার জন্য একটুখানি উকি দেয় রূপা। উকি দিতেই চোখের সামনে অনুকে দেখতে পেয়ে দৌড়ে এসে রূপা বলল, আরে ভাবি যে, কতদিন পর দেখা হলো তোমার সাথে। এমনিতেই মেজাজ চড়াও হয়ে আছে, মাথাটা যন্ত্রণায় ধ্রিম ধ্রিম আওয়াজ করছে। তার উপর রূপার এমন অহেতুক ভাবিক সম্বোধনে বেশ বিরক্ত হলো অনু। তৎক্ষণাৎ রূপাকে চোখ রাঙিয়ে বলল, কে তোর ভাবি? আপু বল। অনুর ধমকে রূপা মুখ কালো করে চলে যেতেই রেজা খানিকটা এগিয়ে এসে শুধালো, কেমন আছো অনু? অনু বিরক্তিতে চির বিরিয়ে উঠে বলল, ভালো নেই। কেন?
অনু এবার ঘুরে দাঁড়িয়ে আগাগোড়া পরখ করলো রেজাকে। আগের চেয়ে বেশভূষায় বেশ পরিবর্তন হয়েছে তার। চেহারায় এখন আগের মতো মদন মদন ভাবটা আর নেই। সাদা পায়জামা পাঞ্জাবি আর মুখ ভর্তি খড়দাড়িতে ভালো লাগছে দেখতে। কোথাও যেন একটা গুন্ডা মস্তান ভাইব আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো অনুর চোখে রেজাকে সেই আগের মতোই মদন মদন লাগছে। রেজা এখনও প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে দেখে অনু নিজের ভ্রম ছেড়ে বেরিয়ে এসে বলল, আপনার মা ভালো থাকতে দিলে তো? অনুর কথার পাছে রেজা স্নেহের স্বর বুলিয়ে বলল, এভাবে কেন বলছো অনু? এখন একটু সহ্য করো, বিয়ের পর মাকে সামলানোর দায়িত্ব আমার। অনু অবাকের চরম শিখরে পৌঁছে বলে, কিসের বিয়ে? কার বিয়ে? কি বলছেন যাতা? রেজা ঠোঁট কামড়ে হেসে বলল, এবার আমাদের বিয়েটা সত্যি হচ্ছে প্রিয়া আমার। একটু আগে শুনে এলাম মা আর পুবি বিয়ে নিয়ে আলাপ করছে। আর একটু সবুর করো, তোমাকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে বউ করে নিয়ে যাব আমি। রেজার পকর পকর অনু এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে অরুর ঘরের দিকে এগিয়ে যেতে যেতে বজ্রকণ্ঠে বলল, রিডিকিউলিয়াস। রেজা লাজুক হেসে হালকা মাথা চুলকে বলে ওঠে। হ্যাঁ ওটাই। রেজার দিক থেকে মুখ ঘুরিয়ে অন্য দিকে তাকানোর সঙ্গে সঙ্গে মুখভঙ্গিমা পাল্টে গেল অনুর। রাগি চেহারাটা মুহূর্তেই ধারণ করলো অসহায় রূপ। মুখশ্রী জুড়ে জমা হলো একরাশ ঘন কালো আতঙ্কের মেঘ। দেখে মনে হচ্ছে টলটলে চোখ দুটো থেকে এখনই নেমে আসবে অসহায় অপারগ বাড়িধারা। তপ্ত রাশভারী ব্যথাতুর দীর্ঘশ্বাস ছেড়ে করিডোর দিয়ে যেতে যেতে বিড়বিড়ালো অনু। শুনেছি বাড়ির বড় মেয়েরা সবসময় স্যাক্রিফাইস করে। আমি যদি নিজের ভালোবাসার বেলায় একটুখানি স্বার্থপর হই তাহলে কি খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাবে? আমিও কি ওর মতো খারাপ আর অবাধ্য মেয়ে হয়ে যাবো? কৃতিককুঞ্জের হলরুমে টানানো দেয়াল জোড়া বিশাল ঘড়িটায় ঢং ঢং আওয়াজ করে সকাল 8টার জানান দিচ্ছে। তবে এখনও পর্যন্ত বিছানা ছাড়েনি কেউ। নিচে ডাইনিংয়ের জায়গাটাও পুরোপুরি ফাঁকা। সেই সুযোগে সবার আড়ালে ওরুকে একটুখানি মাংস ভাত মাখিয়ে খাইয়ে দিচ্ছে অনু। খাবারের লোকমা মুখে নিয়ে বসে বসে ফোপাচ্ছে অরু। কিছুতেই মুখ থেকে গলায় নামছে না। সেই যখন থেকে একইভাবে বসে আছে দেখে অনু এবার ধমকে উঠে বলল, কি ব্যাপার, খাচ্ছিস না কেন? অরু হেঁচকি তুলে বলে, খাবার গলা দিয়ে নামছে না আপা। আমি ওনার কাছে যাব। বিশ্বাস কর, ওনার থেকে এতটা দূরে চলে এসেছি সেটা ভাবলেও আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে। গলা কাটা মুরগির মতো ছটফট করে উঠছে হৃদয়টা। আমাদের কি আর কখনো দেখা হবে না আপা? উনি তো আমাকে না দেখে থাকতে পারে না, প্রচুর রেগে যায়। আচ্ছা, অতিরিক্ত টেনশনে ওনার যদি আবার প্যানিক অ্যাটাক হয়, আবারও যদি নাক দিয়ে রক্ত পড়ে, তাহলে উনি তো তখন পুরোপুরি সেন্সলেস হয়ে যায়। ওনার অনেক কষ্ট হয় আপা। খাবার মুখে নিয়ে 31 বছরের কৃতিকের জন্য মাত্র 19-এ পা দেওয়া অরুর এমন দুশ্চিন্তা দেখে অনু হতবাক হয়ে তাকিয়ে থাকে ওর ছোট বোনের দিকে। ঠিক কতটা ভালোবাসলে সামান্য ভৌগোলিক দূরত্বে মানুষ এতটা ছটফটার আহাজারি করে জানা নেই অনুর। তাই বলার আর কিছু ভেবে না পেয়ে অরুকে সান্ত্বনা দিয়ে অনু বলে, সব ঠিক হয়ে যাবে বোন। কৃতিক ভাইয়া ঠিক কোনো একদিন চলে আসবে, এখন খেয়ে নে। অনু কথাটা বলছে কি বলেনি তখনই ওর মুখের কথা ছো মেটে নিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে ডাইনিংয়ের দিকে এগিয়ে এসে জাহানারা বললেন, খাওয়া দাওয়া বেশি করে খাওয়া শরীর ভেঙে চুরের যা হাল হয়েছে দেখেই বোঝা যাচ্ছে এবারই ছোট সাহেব সর্বনাশের আর কিচ্ছুটি বাদ রাখেনি। মামির আকারে ইঙ্গিতে করা নোংরা তিরস্কারে থমথমে হয়ে ওঠে অনুর মুখ। এসবের কারণেই তো ওরুকে মামির সামনে খুব একটা পড়তে দেয় না অনু। অনুর এসব রাগ ঢাকে 2 পয়সা তোয়াক্কা না করে জাহানারা এগিয়ে আসে। আঙুল উঁচিয়ে ওরুর ঢিলে হয়ে যাওয়া জামাটা দেখিয়ে বলল, দেখ দেখ, জামাটা পর্যন্ত কাঁধ থেকে খুলে পড়ছে। কি ধকলটায় না গিয়েছে মেয়ের উপর দিয়ে। আগে তো এমন ছিলিস না, অথচ এবারই ছেলের সাথে কদিন আগেই এই হাল। হ্যাঁ রে হরু, হাঁটুর বয়সী মেয়ে হয়ে বয়সে এমন বড় সৎ ভাইয়ের সাথে থাকতে তোর একটুও ভয় করলো না? মামি এখন ইচ্ছে করে লাগাম ছাড়া কথা বলে ঝামেলা পাকাতে চাচ্ছে। ব্যাপারটা বুঝে আসতেই চেঁচিয়ে উঠল অনু। মামি চুপ করবে তুমি? মামির বলা নোংরা কথার মাথায় এতক্ষণে নিজের শরীরের দিকে চাইল ওর। আসলে ও আগের চেয়ে অনেকটা শুকিয়ে গিয়েছে। তবে এটা আজ বা কাল নয়, প্রায় মাসখানেক আগে কৃতিক যখন হুট করে ওর সাথে দেখা করতে আসা বন্ধ করে দিয়েছিল তখনকার ঘটনা। ঘুরিয়ে পেঁচিয়ে হলেও কথাটা সত্যি। কৃতিকের জন্যই শারীরিক এই অধঃপতন অরুর। তাই অরু নিজের জামাটা ঠিকঠাক করে খাবার চিবোতে চিবোতে মামির উদ্দেশ্যে বলল,
স্বামীর সাথে থাকতে ভয় কিসের মামি? বিয়ের পরে মামার সাথে থাকতে তোমার বুঝি খুব ভয় হতো? শুনেছি তোমার আর মামার বয়সে পার্থক্য প্রায় 15 বছর। সেখানে আমি তো আমার স্বামীর চেয়ে 12 বছরের ছোট মাত্র। এটুখানি মেয়ের মুখে এত বড় অপমানজনক কথা শুনে ঝাঁঝিয়ে উঠলেন জাহানারা। আশেপাশে কোনো কিছু তোয়াক্কা না করে খিটমিটিয়ে বললেন, বিদেশে গিয়ে নষ্ট হয়ে ফিরেছিস, আবার বড় বড় কথা বলা হচ্ছে। মহল্লার মানুষকে বলে দিলে তখন বুঝবি অপমান কাকে বলে। মামি, কি সমস্যা তোমার? কেন গায়ে পড়ে শুধু শুধু ঝগড়া করছো? আর কাকে কি বলছো তুমি? যে গদিতে বসে পায়ের পর পা দোলাচ্ছ সেটা ওর স্বামীর টাকায় কেনা। তাই ভালোই ভালোই বলছি, মুখ সামলাও, পরিণাম খারাপ হতে পারে। জায়ান কৃতিককে তো চেনো না তুমি? অনুর কথা শেষ হতেই জাহানারার তীরের ফলার মতো দৃষ্টি ভস্য করল অনুকে। তিনি সেভাবেই তাকিয়ে বললেন, কদিন পর ছেলের বউ হবি বলে তোকে কিছু বলছি না অনু। তাই বলে এই না যে মুখে মুখে তর্ক করলে তোকে ছেড়ে দেবো আমি। অনু আশ্চর্য হয়ে শুধালো, কি বলছো? কার ছেলের বউ? তোমার আর রেজার বিয়ে ঠিক করা হয়েছে। মায়ের মুখ থেকে ভেসে আসা আকস্মাৎ কথাটা ধূমকেতুর হলকার মতো ছুটে এসে কর্ণকুহরে ঝঙ্কার তুলল অনু। ও তৎক্ষণাৎ পাশ ঘুরে মায়ের দিকে তাকিয়ে আহত সুরেই ডাকলো, মা। আজমেরি সিঁড়ির রেলিং ধরে নামতে নামতে বললেন, আশা করি তোমার কোনো আপত্তি নেই। অনু কাতরে উঠে বলল, এত তাড়াহুড়ো কেন মা? মাত্র কদিনই তো হলো আমরা দেশে ফেলাম। তুমি এখনো সুস্থ হওনি পুরোপুরি। তোমাকে এখনো মাসে মাসে চেক আপের জন্য ইউএসএ যেতে হবে। আর এখনই কি না? ওই জন্যই তো তাড়াহুড়ো। তোমাদের জন্য করণীয় দায়িত্বটুকু ভালোই ভালোই পালন করতে পারলে তবেই আমার শান্তি। তাছাড়া তোমার বিয়ে না হলে অরুকে বিয়ে দেওয়া যাবে না। এই মুহূর্তে অরুর বিয়ে হওয়াটা জরুরি। কিন্তু বড় বোনের আগে ছোট বোনকে বিয়ে দিতে গেলেই মানুষ পেছনের কাহিনী খোঁচাতে শুরু করবে। এটা তো আর আমেরিকা নয়। তাই আপাতত অরুণ নয়, তোমার বিয়েটাই মোক্ষম আমার কাছে। আশা করি এবার আর কোনো আপত্তি নেই। মায়ের কথা শেষ হতেই চেঁচিয়ে উঠল অনু, জড়ালো কণ্ঠে বলল, হ্যাঁ হ্যাঁ, অনেক আপত্তি আছে। আমি এই বিয়েটা কিছুতেই করতে পারবো না মা। অনুর প্রতিক্রিয়া শুনে আজমেরি শেখ মুখে কিছুই বললেন না। চুপ করে খানিকক্ষণ তাকিয়ে রইলেন মেয়ের মুখের দিকে। অতঃপর আহত সুরে বলে উঠলেন, ইদানিং আমার শরীরটা ভালো যাচ্ছে না অনু। যখন তখন আবারও পড়ে যেতে পারি। তবে মনে হয় না এইবার পড়ে গেলে আর কোনো দিন উঠতে পারবো। সুস্থ থাকতে কথা শোনো মায়ের, নয়তো পরে আফসোস করবে। মায়ের কথায় অনু অরু দুই বোনেরই মুখ থেকে রক্ত সরে গেল। ওরা কি মায়ের সাথে বেশি বেশি করে ফেললো সেটাই ভাবছে আপাতত। অনুর হাত পা কাঁপছে, মনে হয় না আর শেষ রক্ষা হবে। ওরও তো তাও কয়েকটা দিনের জন্য হলেও কৃতিকের হতে পেরেছিল। ওদের ভালোবাসা পূর্ণতা পেয়েছিল, কিন্তু অনুদের অপূর্ণ ভালোবাসার কি হবে? এই কি হবে ভাবতে গিয়েই বুকের ভেতরে এলোপাথারি ঝড় উঠছে অনুর। সেই ঝড়ে একে একে ভেঙে গুড়িয়ে যাচ্ছে আশা, ভরসা, প্রতিশ্রুতি সব। প্রত্যয়ের সাথে প্রথম দেখা হওয়া থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত মানুষপটে খচিত প্রতিটা সুন্দর মুহূর্ত যেন হুট করে দাও দাও করে অগ্নিশিখা জ্বালিয়ে দিচ্ছে কেউ। অনু আর এইভাবে ভেজা চোখ নিয়ে দাঁড়িয়ে থাকতে পারল না সবার সামনে। একটু হাত সহই ছুটে চলে গেল নিজের রুমে। অতঃপর দরজা লাগানোর কর্কশ আওয়াজ ভেসে এলো দোতলার কোনো একটা ঘর থেকে। সন্ধে হতেই ল্যান্টার্ন আর স্ফটিকের আলোয় আলোকিত হয়ে উঠেছে হিরিকখচিত বাড়ির চারিপাশ। ভেতরে সফট কানের তালে তালে শরীর দোলাচ্ছে তরুণ তরুণীর দল। হাতে থাকা হুইস্কি আর রেড ওয়াইনের প্রভাবে কেউ মাতাল, আবার কেউ বা অর্ধমাতাল। তবু মিউজিকের তালে তালে পায়ে পা মিলিয়ে কোমর দোলাতে মোটেও অপারগ নয় তারা। বিশাল বারের এক কোণে যে বার কাউন্টার রয়েছে সেখানেই বার স্টুল পেতে ডোরাকে কোলে নিয়ে বসে আছে আর রেড ওয়াইনে চুমুক দিচ্ছে কৃতিক। পরনে এখনও পুরোপুরি ফর্মাল ড্রেস, দেখে মনে হচ্ছে ভার্সিটি থেকে এখানে এসেছে সে। কৃতিকের মোটেই ডিস্কো বার কিংবা হট্টগোল পছন্দ নয়, তাই নিজের মতো করে একটুখানি সময় কাটাতে হলে এখানেই চলে আসেও। ছোট ডোরা নিজের নরম তুলতুলে গাটা পুরোপুরি কৃতিকের হাতে ছেড়ে দিয়ে আধো আধো চোখ খুলে ঝিমুচ্ছে। মনে হয় অ্যালকোহলের গন্ধে ওরও নেশা ধরে এসেছে। কৃতিক ডোরার দিকে এক ঝলক তাকিয়ে দাঁত খিঁচিয়েই বলল, তোর মালিকের মতো ঢং করা বন্ধ কর, নয়তো মাথায় তুলে একটা আছাড় দেব। ডোরা বেচারি হয়তো জানেই না আসলে ওর দোষটা কোথায়, তাই সহসা চুপচাপ বসে রইল। ডোরাকে ধমক দিয়ে কৃতিক যখন আবারও ওয়াইনে মন দেয়, তখনই বাড়ির মধ্যে একে একে আগমন ঘটে অর্ণব, এলিসা আর সায়রের।
ওরা আজকাল কৃতিককে নিয়ে বেশ দুশ্চিন্তায় থাকে। ওই জন্যই নিজেদের অবসর হলেই হুটহাট লোকেশন ট্র্যাক করে চলে আসে কৃতিকের কাছে, ওকে একটু সময় দেওয়ার জন্য, ঠিক আগের মতো। ওদেরকে দেখে কৃতিক ভালো মন্দ কিছুই বলল না, বরং ভাবলেশহীন হয়ে বসে রইল আগের ন্যায়। অর্ণব এগিয়ে এসে বার স্টুল টেনে বসতে বসতে অবাক হয়ে শুধালো, দেখে তো মনে হচ্ছে ভার্সিটি থেকে ফিরছিস। তাহলে বিড়ালে বাচ্চাকে কোলে নিয়ে বাড়ি কি করিস তুই? কৃতিক ঠোঁট উল্টে নাসূচক মাথা নাড়িয়ে বলল, জানি না। সায়র একটু ভালো করে নজর বুলিয়ে বলল, আরে এটা তো অরুর বিড়াল। কৃতিক ভ্রুকুচকে বলল, তোকে জিজ্ঞেস করেছি, কতবার বলেছি ওর নাম মুখে নিবি না তুই। এলিসা ওদের থামিয়ে বলল। কৃতিক কোনোরূপ জবাব না দিয়ে নির্লিপ্ত মুখে পকেট থেকে একটা কাগজ বের করে টেবিলের ওপর রেখে পুনরায় চুমুক দিয়ে এলো ওয়াইনের গ্লাসে। কাগজে কী আছে দেখার জন্য অর্ণব তাড়াহুড়ো করে কাগজটা লুফে নিয়ে সেটাতে চোখ বুলিয়ে আশ্চর্য কণ্ঠে বলে ওঠে, তুই রিজাইন দিয়েছিস মানে? এটা তোর শখের জব ছিল। কৃতিক সামান্য হাসিতে ঠোঁট প্রসারিত করে বলে, আই নো। এলিসা রেগে মেগে বলল। সায়র নাক চোখ শিকই তুলে বলল, গাইস, ওর সাথে থাকতে থাকতে বিড়ালটাও অসভ্য আর উগ্র হয়ে যাচ্ছে। আমাদের উচিত বিড়ালটাকে হেফাজতে নিয়ে নেওয়া, নয়তো কোনো দিন দেখব বিড়ালটারও অতিরিক্ত ডিপ্রেশনে নোজ ব্লিডিং হচ্ছে। ওদের এক একজনের যুক্তি শুনে কৃতিক বিরক্ত হয়ে কর্কশ আওয়াজে বলে উঠল, চুপ করবি তোরা। আমি ডিপ্রেসড হয়ে ঘরে বসে থাকার জন্য মোটেই জব ছাড়িনি, বিডিতে যাওয়ার জন্য ছেড়েছি। এবার অর্ণব, এলিসা, সায়র একযোগে বলল, কি তুই অবশেষে বিডিতে ফিরছিস? কৃতিক ওয়াইনের গ্লাসে শেষ চুমুকটা দিতে দিতে বলল, একেবারের জন্য যাচ্ছি না, বেশ কিছু হিসেব নিকেশ বাকি পড়ে আছে, সেগুলো সুদে আসলে মেলাতে যাচ্ছি। তাছাড়া আরও একজনকে খুব কাছ থেকে শাস্তি দেওয়াটাও বাকি পড়ে আছে। আমি আবার বাকির খাতা খুব বেশি দিন ফেলে রাখি না। তীর্যক ছুরির ফলার মতো কথাগুলো উগড়ে দিয়ে ডোরাকে নিয়ে উঠে যায় কৃতিক। যাওয়ার আগে ঘাড় ঘুরিয়ে একবার পেছনে তাকিয়ে ওদের উদ্দেশ্যে বলে, বাই দ্য ওয়ে, শি ইজ নট বিড়ালের বাচ্চা, হার নেম ইজ ডোরা। কৃতিক চলে গেলে সায়র, অর্ণব আর এলিসার কাঁধ হাত দিয়ে অস্ফুট স্বরে বলে ওঠে, দোস্ত, এবারের ভ্যাকসিনটা বাংলাদেশে কাটালে কেমন হয়? অর্ণব দাঁত কটমটিয়ে সায়রের এক হাত ঝাড়া মেরে এলিসার কাঁধ থেকে সরিয়ে দিয়ে বলল, কেমনে হয় সেটা পরে বলছি, তার আগে তুই আমার বউয়ের কাছ থেকে হাত সরা গর্ধ। সায়র দীর্ঘশ্বাস ছেড়ে গালে হাত দিয়ে মিনমিনিয়ে বলল, আজ একটা বউ নেই বলে বন্ধুরা মির্জাফরের মতো আচরণ করে। দেখতে পাচ্ছি না, ছুতে পারছি না, ভুলতে পারছি না, তবুও তুমি আছো। এ তোমার কেমন থাকা চায় কৃতিক? ল্যাপটপের কিবোর্ডে এতটুকু টাইপ করে থামল ওরু। অতঃপর জায়ান কৃতিক চৌধুরী খচিত যে ইমেইল অ্যাকাউন্টটা এখনও সেভ করা রয়েছে সেটা সেন্ড অপশানে ক্লিক করে চোখ বোলালো মেইল অ্যাকাউন্টের পাশে এঁটে থাকা ছোট্ট ডিপিতে। ডিপিতে দেখা যাচ্ছে রোদ চশমার ব্ল্যাক লেদার জ্যাকেট পরিহিত কৃতিককে, যে বাইকে হেলান দিয়ে উড়ুর ওপর হেলমেট নিয়ে নির্বিঘ্নে আকাশের দিকে তাকিয়ে আছে। গম্ভীর মুখখানাও কি স্নিগ্ধ লাগছে দেখতে। এই ছবিটা বেশ কিছু বছর আগের হবে হয়তো, অন্তত হেয়ার স্টাইল তো তাই বলছে। দেশে ফেরার পর আজ প্রায় 7 দিন যাবত এই একই কাজ ক্রমাগত করে যাচ্ছে ওরু। ও জানে না এই মেইল অ্যাকাউন্ট আদৌ কৃতিক ব্যবহার করে কিনা, কিন্তু ওই যে আশায় বেঁচে চাষা, সেই রকমই বুকের মাঝে জমে থাকা তীব্র দহন আর একটা অনাকাঙ্ক্ষিত আশাকে সামনে রেখে প্রতিদিন কৃতিকের অ্যাকাউন্টে মেইল পাঠায় ওরু। কী জানি, হুট করে কৃতিকের চোখে পড়লেও তো পড়তে পারে, কারণ একটাই, কৃতিক নিজে থেকে যোগাযোগ না করলে এই ছাড়া যোগাযোগের আর কোনো উপায় জানা নেই ওরুর। মেইল পাঠানো শেষ হলেও সে কখন থেকে একধানে কৃতিকের ছবির দিকে তৃষ্ণার্থ চাতকের ন্যায় তাকিয়ে আছে ওরু। মনে মনে ভাবছে, কতদিন আপনাকে দেখি না, আপনি কত দূরে। আপনার ছবির দিকে তাকালে হৃদয় কেঁপে ওঠে আমার। বারবার মনে হয় 1000 মাইল দূরত্বে নিজের অতি মূল্যবান কী যেন ফেলে এসেছি আমি। যখন মস্তিষ্কটা গভীরভাবে ভাবতে থাকে কী সেই জিনিস, তখনই মনে পড়ে যায় আমার আত্মাটাকে তো আপনার মাঝে ফেলে রেখে এসেছি আমি। এখন আপনিহীন আমার আমিটার অস্তিত্ব যে পৃথিবীর বুকে থেকেও নেই। 6 মাস আগে যখন আমেরিকাতে প্রথম পা রেখেছিলাম, তখনও কি জানতাম কেউ একজন আমার জন্য বুকের ভেতরে ভালোবাসার পাহাড় জমিয়ে দিন রাত নিদারুণ কষ্টে অতিবাহিত করছে।
আর এখন সেই কষ্টটা শুধু আসলে ফেরত দিচ্ছেন আপনি আমাকে। আপনি সত্যিই পাষাণ আর নির্দয়। আপনি আমাকে না দেখে বেশ ভালোই থাকতে পারেন, শুধু শুধু সামনে এলে আমাকে ব্যথা দেওয়ার জন্যই পাগলামো আর রাগ দেখানোর নাটক করে। এখন সব বুঝতে পারছি আমি। প্রথম ভালোবাসা, তারপর অভিমান, অতঃপর সব শেষে বুক ভাঙা কাতর কান্না। এভাবেই যাচ্ছে অরুর দিন। ওরও ভালো নেই, ভালো থাকার কথাও নয়। এক অষ্টাদশীকে নিজের প্রেমে পাগল করে দিয়ে কৃতিকের আজ কোনো খোঁজ নেই। যে কৃতিক জিদের তোপে গত 8 বছর ধরে বাংলাদেশ আসেনি, সে কখনোই হুট করে শুধুমাত্র অরুর টানে বাংলাদেশ চলে আসবে না নিশ্চয়ই। ওরু হলফ করে বলতে পারে কৃতিক আসবে না। আর এখানেই হয়তো অরুর অপারগতা, অসহায়ত্ব আর দুঃখের দিনের সূচনা। ওরা তখনও টেবিলের ওপর মাথা এলিয়ে রেখে ল্যাপটপে কৃতিকের ছবির দিকে তাকিয়ে অযাচিত চিন্তায় বিভোর হয়েছিল। চোখের কার্নিশ দিয়ে গড়িয়ে যাচ্ছিল অশ্রুসিক্ত নোনা জল। ঠিক সেই সময় হুট করেই রুমে প্রবেশ করে অনু। রুমের মাঝে কারো উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি করে ল্যাপটপ বন্ধ করে চোখ মুছে পেছনে চাইল উরু। দেখলো দরজার কাছে অনু দাঁড়িয়ে। আজকাল অনুর মুখের দিকে তাকানো যায় না আর, সবসময় এইটুখানি হয়ে থাকে শুকিয়ে মুখটা। অনুর শুকনো মুখের দিকে তাকিয়ে গলা খাদে নামিয়ে প্রশ্ন ছুড়ল ওরু। কিছু বলবি আপা? অনু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলল, তোদের সাথে একজন দেখা করতে এসেছে, ছাদে গিয়ে দেখ, অপেক্ষা করছে বোধ হয়। প্রেমিক পুরুষের 1000 কিলোমিটারের দূরত্বে নেতিয়ে যাওয়া মনটা হুট করেই লাফিয়ে উঠল ওরুর। হৃদ গহীনের কোথাও যেন প্রদীপ শিখার ন্যায় দপ করে জ্বলে উঠল এক ফালি আশার আলো। অনুর সাথে কথা বাড়িয়ে সময় নষ্ট করায় সায় দিল না ওরুর মন। ও তৎক্ষণাৎ গায়ে কোনো রকম ওড়নাটা জড়িয়ে ছুট লাগালো মহলের ছাদের দিকে। কৃতিককুঞ্জের 3 তলা বিশিষ্ট বিশাল মহলের লম্বা করিডোর পেরিয়ে চিলে কোঠার কাছে আসতেই হাঁপিয়ে উঠল ওরু। দিনের দ্বীপ্রহর চলমান, তবু চারিদিকে চৈত্র মাসে খা খা রোদ্দুরে চোখ জলজল হয়ে যাচ্ছে। এই সময় ছাদের দিকে তাকালেও কেমন গলা শুকিয়ে আসছে। মনে হচ্ছে পা রাখার সঙ্গে সঙ্গে পুড়ে ফুসকা পড়ে চামড়া উঠে আসবে। বুড়িগঙ্গা ছাপিয়ে দক্ষিণ দিক থেকে যাও একটু শীতল হাওয়া দিচ্ছে, তাও রোদ পেরিয়ে এদিকে আস্তে আস্তে হিটারের উত্তাপে পরিণত হচ্ছে। অনেকগুলো দিন আমেরিকার বরফ শীতল ঠান্ডা আবহাওয়ায় থেকে এসে এই রোদকে ওরুর চোখে ঝলসানো অগ্নিদাহের মতো ভয়ানক লাগছে। তাই কিছুক্ষণ চিলেকোঠার ঘরের সামনে দাঁড়িয়ে থেকে সেখান থেকে গলা ছেড়ে ডাকলো ওরু। শুনছেন, এইদিকে আমি। ওর প্রিয় আগন্তুক কোনো দিক দিয়ে আসবে তা ঠাহর করা যাচ্ছে না, তাই সহসা এদিক ওদিক উকি ঝুঁকি দিচ্ছে ওরু। কিছু সময় যেতে ওর চোখের সামনে দৃশ্যত হলো সেই আগন্তুক। কিন্তু এ তো জায়ান্ট কৃতিক নয়, জায়ান্ট কৃতিকের ধারে কাছেরও কেউ নয়। আকস্মাৎ ঝটকাটাকে সামাল দিতে না পেরে হতবিহব্বল হয়ে সামনের মানুষটার দিকে গভীর চোখে তাকিয়ে আছে ওরু। কেমন আছিস ওরু? চঞ্চলা হাসিতে ঠোঁট প্রসারিত করে প্রশ্ন ছুড়ল নীলিমা। অনেকদিন বাদে দেখা, তাও অবাক না হয়ে মিকি হেসে ওরু বলে, হ্যাঁ ভালো আছি। চিরাচরিত মিথ্যা কথা, যা ওর চোখে মুখে স্পষ্ট প্রকাশ পাচ্ছে, তাও বলতে হয় তাই বলা। কিন্তু তুই হঠাৎ কৃতিক খুঁজছে? ওরুর কথা দ্বিতীয় প্রশ্নে নীলিমা সহসা হেসে উত্তর দিল, তোর সাথে দেখা করতে এলাম, অনু আপা ডেকে পাঠিয়েছে। তোর নাকি মন মেজাজ ভালো নেই? ওরু মৃদু হেসে মাছি তাড়ানোর মতো হাত নেড়েই বলল, তেমন কিছু না, আমি ঠিক আছি। ওরুর কথার পাছে নীলিমা কিছু বলল না, শুধু নির্লিপ্ত চাহনিতে আগাগোড়া পরখ করল ওর। মনে মনে ভাবলো, এক নিখিল ভাইয়ের জন্য কি হাল হয়েছে মেয়েটার। নাদুস নদুস মুখ মাখনের মতো শরীরটা শুকিয়ে 14 বছরের নাবালিকার মতো লাগছে। গলার হাড় হাড্ডি সব বোঝা যাচ্ছে, তাও বলছে ওর নাকি ঠিক আছে। নিখিল ভাই যে কেন ওর একতরফা ভালোবাসা বুঝলো না কে জানে। নীলিমা সেই তখন থেকে চুপ হয়ে আছে দেখে ওরু বলল, দাঁড়িয়ে থাকবি? চল নিচে যাই, এই বাড়িতে প্রথম এলি, তোকে কৃতিককুঞ্জ ঘুরিয়ে দেখাই। নীলিমা নাসূচক মাথা নাড়িয়ে ওরুর হাতে হাত রেখে বলল, তোকে আমার সামনে খুশি থাকার ভান করতে হবে না ওরু। আমি জানি তুই পড়ছিস, তবে আমি জিজ্ঞেস করবো না কেন এই দহন, সেটা না হয় তোর ভেতরেই থাকুক। আমি শুধু বলতে এসেছি, এইভাবে মনমরা হয়ে ঘরে বসে আর কতদিন থাকবি বল? যে যাওয়ার সে তো গিয়েছে, তাই বলে তো আর জীবন থেমে থাকবে না, তাই না? আমি বলি কি, তুই আবার পড়াশোনায় মন দে। ওরু নাসূচক মাথা নাড়িয়ে বলল, এই মুহূর্তে একাডেমিক পড়াশোনায় মন বসানোর মতো মন কিংবা মস্তিষ্কের অবস্থা নেই আমার নীলিমা। আমার একটু সময় লাগবে।
তাছাড়া ইউএসএতে আমি ইকোনমিক্সে পড়তাম, এখন আবার হুট করে এখানে কি নিয়ে শুরু করব তাও ঠিক বুঝে উঠতে পারছি না। অরুর কথাগুলো শুনে নীলিমা মাথা নাড়িয়ে বোঝার চেষ্টা করলো। পরক্ষণেই হুট করে বলে উঠল, ওরু, তোর তো সাহিত্যে বেশ আগ্রহ, তুই নোবেল পড়তে ভালোবাসিস, তুই একটা কাজ করতে পারিস, তুই বাংলা একাডেমি সাহিত্যকলার ভর্তি হয়ে যা না। ওইখানে প্রতিদিন সাহিত্যের আসর বসে, বিভিন্ন বয়সের কবি, সাহিত্যিক, গল্পকাররা ওখানে এসে নিজের লেখা কবিতা, গদ্য, উপন্যাস এসব পাঠ করে অন্যদের উৎসাহিত করেন। ভেতরের পাবলিক লাইব্রেরিও আছে, একবার মনোযোগ, শান্তি পরিবেশ। যার একটু নিরিবিলিতে সাহিত্য চর্চা কিংবা উপন্যাস লেখার মন দিতে চায় তারাই সকল ডিপ্রেশন ভুলে একাডেমিতে গিয়ে বইয়ের মাঝে কিংবা সাহিত্যের আড্ডায় ডুব দেয়। তাছাড়া পাশের চারুলতা একাডেমিতে আমি প্রতিদিন আঁকাআঁকি আর স্কাল্পচারের কাজ শিখতে চাই। তুই যদি সাহিত্যকলায় ভর্তি হোস তাহলে দুইজন মিলে প্রতিদিন একসাথে যাওয়া যাবে। নীলিমার কথাটা একেবারে ফেলনা নয়, বরং অরুর ভাঙাচোরা মনটা ভালোই আগ্রহ পেল ওর প্রস্তাবে। সেই সাথে অরুর মস্তিষ্কে খেলে গেল আরও একটা কৌশলী পরিকল্পনা। মনে মনে ভাবল, এটাই সুযোগ, মাকে ভুলিয়ে ভালিয়ে পড়াশোনার নাম করে বিয়ে দেখা থেকে আটকানো যাবে। তাছাড়া সাহিত্য মায়ের বেশ আগ্রহ, আমি একাডেমিতে ভর্তি হতে চাই শুনলে না করবে না নিশ্চয়ই। ওরও কিছু একটা ভাবছে থেকে নীলিমা ব্যথাতুর কণ্ঠে বলল, একটু সময় নে, তারপর না হয় সিদ্ধান্ত নিস। আর হ্যাঁ, ওসব পেছনের কথা ভুলে যা। দেখবি তোর জীবনে এমন কেউ আসবে যে তোর চোখের দিকে তাকালেও ভালোবাসার গভীরতা মাপতে পারবে, হাত বাড়িয়ে নয় বরং হৃদয় বাড়িয়ে স্পর্শ করবে তোর সুপ্ত অনুভূতিগুলোকে। নীলিমার কথায় ওরও আশ্চর্য হয়ে বলল, কি বলছিস সেসব নীলিমা? আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছু উনি। সম্পর্কটা এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, এখন আর ওনাকে ছাড়া দ্বিতীয় পুরুষকে আমি আমার জীবনে কল্পনাও করতে পারি না। উনি ছাড়া অন্য কেউ ভালোবেসে স্পর্শ করার আগে মরণ হোক আমার। নীলিমা বুঝতে পারেন এটা নিখিল ভাইয়ের প্রতি খুবই সিরিয়াস, তাই এসব ভুলে যাওয়াটা আমার কথা বাড়িয়ে আর মন খারাপ করলো না ওর। সহসা কথা ঘুরিয়েই শুধালো, রাখ এসব মনের খারাপের কথা। আমেরিকাতে কি করলি তাই বল। গধূলি বেলায় বিকেলের অসহিষ্ণু তীব্র রোদ এখন অনেকটা সহনীয় হয়ে এসেছে। অদূরে কান ফাটানো হুইসেল বাজিয়ে একে একে সদরঘাট ছাড়ছে লঞ্চগুলো। বুড়িগঙ্গা পাড়ের নাতিশীতোষ্ণ হাওয়ার বেগ বেড়েছে, সেই সাথে বড় আম গাছটার ছায়ায় ঢাকা পড়েছে শেষ বিকেলের মরা রোদ। অরু এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে একটা কাঁচা আম ছিঁড়ে ছাদের পাঁচিলে পা ঝুলিয়ে বসতে বসতে বলল, আয় বলছি। নিখোঁজ আধারে ছেয়ে গেছে সন্ধ্যার আকাশ, সূর্যের শেষ লালিমাটুকু অবশিষ্ট নেই আর। চারিদিকে ভ্যাপসা গরম, শেষ রাতে কালবৈশাখী ঝড় হলেও হতে পারে। পশ্চিম আকাশের বিদ্যুৎ চমকানোর গতিবেগ দেখে তো তাই মনে হচ্ছে। অরু মাত্রই নীলিমাকে গেট থেকে রিকশায় তুলে দিয়ে ফিরে এলো। ভ্যাপসা গরমে জীবন অতিষ্ঠ, তার উপর হাঁটু সমান লম্বা চুল অনেকটা শুকিয়ে যাওয়াতে এত লম্বা চুলের ভার বইতেও আজকাল কষ্ট হয় অরুর। ও কোনো রকম চুলগুলো মাথার উপর চুরো করে বাঁধতে বাঁধতে অন্দরমহলের দিকেই যাচ্ছিল। তখনই ওপাশের বাগান বিলাসের ঝোপের আড়াল থেকে ওর কানে ভেসে আসে ক্রন্দনরত অনুর অস্পষ্ট কিছু কথা। অনুর কথাগুলো ভালো মতো ঠাহর করার জন্য এগিয়ে গিয়ে বাগান বিলাসের অন্য পাশে দাঁড়াতেই অরু শুনতে পেল কান্নারত অনুর শেষ কথা। আমার বিয়ে হয়ে গেছে প্রত্যয় সাহেব, আমি আপনাকে দেওয়া কথা রাখতে পারিনি। আমার জন্য দ্বিতীয়বার আপনাকে কষ্ট পেতে হলো, কিন্তু বিশ্বাস করুন আমি মোটেও ভালো মেয়ে নই, খুব খারাপ। সব ছেলের সাথেই এমন ভালোবাসার নাটক করি। আমি আপনার এক্স তিন্নির থেকেও খারাপ। আমাকে বিয়ে করে আপনি একটুও ভালো থাকতেন না, তাই যা হয় ভালোর জন্যই হয়। ভবিতব্য মেনে নিন আর আমাকে ভুলে যান। ওপাশ থেকে প্রত্যয় কী বললো না বললো কিছুই শোনা গেল না। উল্টো অনু তারা দিয়েই বলল, আমার স্বামী ডাকছে প্রত্যয় সাহেব, আমাকে যেতে হবে। কাল বাসর রাত ছিল কি না, ডাকবেই তো। এখন রাখছি, আর কখনো কথা হবে না আমাদের। দোয়া করি আপনি আমেরিকাতে সত্যিকারের সোলমেট কাউকে না কাউকে ঠিক পেয়ে যাবেন। তখন আমাকে কিংবা আমার দেওয়া পাথরের মতো আঘাতগুলোকে মনে পড়বে না আর। আপনি খুব সুখী হবেন। এরপর কলকাতার পিক পিক আওয়াজ হলো, বোধহয় প্রত্যয়ী লাইনটা কেটে দিল। আর আমি এও জানি আপনার মতো পিওর হার্টকে কষ্ট দিয়ে আমি কোনোদিনও সুখের মুখ দেখতে পাবো না, আর না আপনাকে কখনো ভুলতে পারবো।
অস্ফুটে কথাটা বলেই শুকনো মর্মের পাতার ওপর ধপ করে বসে পড়ে বোবা কান্নায় ভেঙে পড়ল অনু। অনুর এহেন হাল না হলে ওরু হয়তো ছুটে গিয়ে প্রত্যয়ের সাথে কথা বলতে চাইতো, প্রত্যয়ের মাধ্যমে কৃতিকের খোঁজ নিত, কিন্তু এখন সেটা সম্ভব নয়। আপাতত সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে রাগে ফুঁসছে ওরু। বোনের ওপর রাগটা যেন পাহাড় সমান উঠে এসেছে, আগ্নেয়গিরির সুপ্ত লাভার মতোই উত্তপ্ত হয়ে উঠেছে মস্তিষ্কটা। অরু নিজের রাগ দমাতে না পেরে বড় বড় পা ফেলে এগিয়ে গিয়ে অনুর সামনে দাঁড়িয়ে শক্ত গলায় বলল, এভাবে শুধু শুধু মিথ্যে বলে একজনকে কষ্টের সমুদ্রে ভাসিয়ে দেওয়ার কি মানে ছিল আপা? অনু দু হাতে মুখ চেপে কান্নার আওয়াজ সংবরণ করছে ঠিকই, কিন্তু ওইদিকে হৃদয়টা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে অপারক কান্নার তালে। বোনকে এভাবে কাঁদতে দেখে মন টলল না অরুর। ও দ্বিগুণ আওয়াজে বলল, কি হলো বল আপা, কেন করলি এটা? যে মানুষটা 1000 মাইল দূরে থেকেও নাম্বার সংগ্রহ করে তোকে কল দিয়ে তোর খোঁজ নিতে ভুললো না, তাকে তুই এভাবে ফিরিয়ে দিলি। অথচ আমাকে দেখ, চাতক পাখির মতো ছটফট করছে জায়ান্ট কৃতিকের একটুখানি খবর পাবো বলে। কিন্তু জায়ান্ট কৃতিক তো প্রত্যয় ভাইয়ের মতো এতটাও সদয় নয়, তাহলে কেন করলি এটা? অরুর কথার পাছে অনু এবার হেঁচকি তুলে বলল, যা করেছি চিন্তা ভাবনা করে বুঝে শুনে করেছি। তোর টেনশনে এমনিতে মায়ের শরীরটা খারাপ যাচ্ছে, বাড়িতে প্রতিনিয়ত একের পর এক ঝামেলা লেগেই আছে। এখন যদি আমিও এসব বলে মাকে নিরাশ করি তাহলে মাকে আর বাঁচাতে পারবো না ওরু। পরিবারের বড় সন্তানের জন্মই হয় স্যাক্রিফাইস করার জন্য। আমি না হয় মায়ের কথা ভেবে নিজের ভালোবাসাকে স্যাক্রিফাইস করলাম, হে আর এমন কি? কথা শেষ করে পুনরায় কান্নায় ভেঙে পড়ল অনু। অনুর কথার যুক্তি আছে, কিন্তু অনুর ভালোবাসা না মানার মতো তো কোনো কারণ নেই। অনু তো আর নিজের সৎ ভাইয়ের প্রেমে পড়েনি, আর না কৃতিকের মতো প্রত্যয়ের সাথে মায়ের কোনো ব্যক্তিগত ঝামেলা আছে। তাহলে মাকে একবার খুলে বলতে সমস্যা কী? অনুর কান্নাকাটি দেখে ওরও তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিল ও গিয়ে মাকে সত্যিটা বলবে, নরম সুরেই বলবে, বোঝানোর চেষ্টা করবে, তারপর যা হওয়ার হোক। নিজের সিদ্ধান্তকে সর্বাধিক প্রাধান্য দিয়ে অনুকে রেখে দ্রুত জায়গা ত্যাগ করলো ওরু। দ্রুত পদধ্বনিতে মায়ের ঘরের দিকে এগিয়ে যেতে যেতে মনে মনে ভাবল, আমি না হয় জায়ান্ট কৃতিকের প্রেমে পড়ে খুব বড় অন্যায় করে ফেলেছি, কিন্তু আপা তো আর তেমন কিছু করেনি। তাহলে আপা কেন নিজের ভালোবাসার মানুষকে আপন করে পাবে না? ভর সন্ধ্যাবেলা এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে একটু ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন আজমেরি শেখ। বাংলাদেশে ফিরে আজকেই প্রথম অফিসে গিয়েছিলেন তিনি। অফিস থেকে ফিরে সব ফাইল পত্র গুছিয়ে কেবলই শুতে যাবেন, তখনই হুড়মুড়িয়ে কক্ষে প্রবেশ করলো ওরু। ওরুর সাথে আজকাল খুব একটা কথা বলেন না আজমেরি শেখ। ওরুর চোখের দিকে চাইলেই কৃতিকের জন্য এক অদম্য খুব ব্যথাতুর ভালোবাসার জোয়ার দেখতে পান তিনি, যা আজমেরি শেখের মোটেও পছন্দ নয়। নিজের সৎ ছেলের সঙ্গে কীভাবে তার মেয়ে ছে ভাবলেও বিরক্ত লাগে তার। অগত্যায় সেসব চিন্তা মাথা থেকে সরিয়ে হেডবোর্ডে গা এলিয়ে দিয়ে বইয়ের পাতার চোখ দুটো নিবদ্ধ রেখে মেয়েকে শুধালেন, কি প্রয়োজন? ওরু প্রথমে কিছুক্ষণ তটস্থ হয়ে দাঁড়িয়ে রইল, তখনই পুনরায় আওয়াজ ভেসে এলো ওই দিক থেকে, কিছুর বলার না থাকলে যেতে পারো, আমি একটু রেস্ট করব। মনের মাঝের সকল শঙ্কাকে হটিয়ে ওরু এবার চট করে বলেই ফেলল, মা আপা একজনকে ভালোবাসে, তুমি রেজা ভাইয়ার সাথে আবার বিয়েটা দিও না। আপা মুখ ফুটে কিছু বলবে না তোমাকে, কিন্তু ভেতরে ভেতরে কষ্টের বোঝা বইতে বইতে আপা হয়তো মরেই যাবে। ওরুর কথায় তৎক্ষণাৎ হাতের বইটা ডিবানে ছুঁড়ে মেরে গভীর গলায় প্রশ্ন করলেন আজমেরি শেখ, সে আবার কার সাথে নষ্টামি করে বেরিয়েছে? নোংরা কথাটা যে আকারে ইঙ্গিতে ওরুকে বলা হয়েছে সেটা ওরু ভালো মতোই বুঝতে পেরেছে। তবু মায়ের কথা গায়ে না মেখে নরম গলায় বলল, প্রত্যয় ভাইয়া। CFO অফ জেকে গ্রুপ। মায়ের কথায় ওরু হ্যাঁ সূচক মাথা নাড়াতেই কোথা থেকে যেন শক্ত চপেটাঘাত এসে আছড়ে পড়ল ওরুর গালে। শরীরটা বেশ দুর্বল, তার উপর এত শক্ত চরকে 2 কদম পিছিয়ে গেল ওরু। তীব্র ব্যথায় চর খাওয়া গালে হাত দিয়ে চোখ দুটো খানিকক্ষণ খিঁচে রাখলো। ওরুর দিকে তাকিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে অনু বলল, তোকে আমি এসব বলতে বলেছি? সত্যি করে বল ওরু, আমি কি একবারও বলেছি মাকে গিয়ে এসব বল? তাহলে কেন বললি? ওরু ফুপিয়ে উঠে বলল, আমি তো মিথ্যে কিছু বলিনি আপা, তাছাড়া যা বলেছি তোর ভালোর জন্যই। ওরুর কথা শেষ করার আগেই অনু তেতে উঠে বলল, কে বলেছে তোকে আমার ভালো করতে? আমি বলেছি? আমার ভালো করতে গিয়ে এখন যদি মায়ের কিছু হয়ে যায় তখন কি করবি তুই?
এমনিতেই সারা ঘরে একই অশান্তি বাঁধিয়ে রেখেছিস। আর কত অশান্তি হলে থামবে তুই, বল আমায়। অনুর প্রতিটি ঝাঁঝালো কথায় টুকরে কেটে ওঠে অরু। ওর শরীরটাও যে আর নিতে পারছে না এই অশান্তি, অথচ যার কারণে এই নরক জীবনযাপন তারই তো হদিশ নেই। সে আদৌ বাংলাদেশে ফিরবে কিনা তাও জানা নেই অরুর, অথচ সব অপবাদ সব তিরস্কার এসে জুটল অরুর কপালে। বিয়ের পরে তো এইসব অশান্তিরই ভয় পেয়েছিল অরু। নিজের আকাশচুম্বী রাগকে দমাতে না পেরে অনু আরও কিছু বলবে তার আগে আজমেরি শেখ বলে ওঠেন, তোমরা দুজনই এক্ষুনি বাইরে যাও, শরীরটা ভালো লাগছে না আমার, একটু একা থাকতে চাই। অনু এগিয়ে এসে বলল, মা কোথায় খারাপ লাগছে তোমার বলো, আমায় বলো, মাথা টিপে দিব একটু। চুপচাপ বাইরে যাও। আজমেরি শেখের রাশভারী আওয়াজে অন্তরাত্মা কেঁপে উঠল অনুর। ও তৎক্ষণাৎ অরুর হাত ধরে গম্ভীর গলায় বলল, চল